সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মাননীয় প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের যারা বিশেষভাবে সম্মানিত হবেন তাদেরকে স্বাগত জানাই এবং আমন্ত্রিত অতিথিদেরকে স্বাগত জানাই। আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই বছরের বলে গেছেন ইতিমধ্যে এই বছরের পর্যটন বিশ্ব পর্যটনের প্রতিবছর বিষয় হচ্ছে ট্যুরিজম অ্যান্ড পিস। ঠিক আমার পূর্ববর্তী বক্তব্য বলে গেলেন, শান্তি ছাড়া পর্যটনের এবং শান্তি এবং নিরাপত্তা ছাড়া পর্যটনের অনেক কি হয়। এবং আপনারা যদি খেয়াল করেন, বিশ্বের যেসব দেশ পর্যটন শিল্পে আগায় আছে তাদের মধ্যে কিন্তু এরকম তারা খুবই পিসফুলি, তারা না সেই মানুষগুলিকে, সেই সমাজকে তারা সেইভাবে কিন্তু তৈরি করেছে। আমাদের বক্তা বলে গেছেন যে মালয়েশিয়ার কথা, আমি জানি মালয়েশিয়া কিন্তু আপনার এই যে পর্যটন শিল্প দিয়ে কিন্তু তাদের প্রথম অর্থনৈতিক এসে উন্নয়ন ঘটাইছে। আবার অথচ বাংলাদেশের মতো এবং এই সব দেশের ক্ষেত্রে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের অনেক ভালো ভালো অবস্থান, অনেক ভালো ভালো জিনিস এবং বাংলাদেশের ঐতিহাসিক জিনিস আমাদের দেশে রয়েছে। যেমন রয়েছে আমাদের সুন্দরবন, তেমনি রয়েছে আমাদের কক্সবাজার, কুয়াকাটা এবং মাইক্রো লেভেলেও যদি আপনি চিন্তা করেন, এই ঢাকার অতি নিকটে যেখানে আরিউল বিল বলে একটা জায়গা আছে, মুন্সিগঞ্জ জেলার মধ্যে পড়ে, সেখানে এখন যদি আপনি যান দেখবেন যে সেখানে ইঞ্জিন চালিত ভোট নিয়ে অনেক মানুষ সেখানে তারা বেড়াতে যাচ্ছে। তাছাড়া আমাদের দেশে যে শাপলা, লাল শাপলা, আমাদের দেশীয় মানুষের কিন্তু লাল শাপলা দেখার জন্য এই গোপালগঞ্জে সেখানে যায়। তারপরে আপনার পদ্ম, আমি সেদিন পত্রিকায় বা দেখতেছিলাম যে কিশোরগঞ্জের একটা বিল এলাকায় সেখানে অজস্র পদ্ম গাছ প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে। আমরা জানি এই পদ্ম ফুল ছাড়া কিন্তু আমাদের এই যে সামনে শারদীয় পূজা, সেই পূজা কিন্তু সম্পন্ন হয় না। সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে এই মাইক্রো লেভেলে এবং আমাদের বৃহত্তর লেভেলের জন্য সুন্দরবনের কথা, কক্সবাজারের কথা বললাম, মানে আমাদের পর্যটন শিল্পের বিকাশের যথেষ্ট সম্ভাবনাময় দিক রয়েছে। সেইখানে আমরা যদি কাজে লাগাইতে পারি তাহলে এই খাত থেকে এই দেশের কিন্তু একটা অর্থনৈতিক উন্নয়ন করতে পারে। সেটাই কি আমাদেরকে সেইভাবেই আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের আচার আচরণ এবং আমাদের সরকারকে যদি আমরা সেভাবে পরিচালিত করতে পারি তাহলে কিন্তু আমরা এই পর্যটন শিল্পে সফল হব। এবং পর্যটন এই ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকেও অ্যাটলিস্ট অন্য বিদেশের সেই পর্যটন শিল্পকে দেখা এবং তাদেরকে ট্রেন্ড আপ করা। আপনার থাইল্যান্ডে যদি আপনি যান, সেই থাইল্যান্ডের মানে যারা হোটেলের সেখানে যারা মানে রিসেপশন থেকে শুরু করে সমস্ত মানুষ তাদের আচরণ, আর আমাদের দেশের বলতে হয় যে আমাদের দেশের মানে 5 স্টার হোটেলের মানুষের যে আচরণ তা অনেক ভালো। সেই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে সেইভাবে উপযুক্ত করে তুলতে হবে। পর্যটন শিল্পীকে আগায় নিতে গেলে আমাদেরকে সেইভাবে উপযুক্ত করতে হবে এবং পর্যটনে যারা আসবেন তারা কি চায়, কোন জিনিসটা চায়, কিভাবে নিয়ে যাব, সেখানে পরিবহন ব্যবস্থা একটা বিরাট ব্যাপার, যেটা আমাদের সেইভাবে হয়নি। এবং এই যে এখন বর্ষাকাল, আমি জানি আমার জানা আছে, সেই জন্য বলতেছি, এখন কিন্তু জাপানে 3 দিনব্যাপী ইন্টারন্যাশনাল ট্যুরিজম কনফারেন্স হচ্ছে এবং সেখানে বাংলাদেশের একজন ছোট্ট
পার্টিসিপেট করছে, তার একটি ময়ূরপঙ্খী নৌকা আছে। সেই নৌকা নিয়ে সে জাপানি পর্যটকদের, সে ভালো জাপানি বলতে পারে, জাপানে অনেকদিন ছিল, এবং সে এই ময়ূরপঙ্খী নৌকা নিয়ে জাপানি পর্যটকদের সে পদ্মা নদী এইসব নিয়ে যায়, এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে বর্ষাকালের যে এই যে এখন যে শরৎকাল চলছে, শরতের যে দৃশ্য সেগুলো উপভোগ করার জন্য, এবং সে কিন্তু খুবই সাকসেসফুলি, ছোট হলেও একটু সাকসেসফুল। আজকে সে এই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে জাপানিতে লেখা, আমি একটু পড়লাম, আমি সামান্য কিছু আমার করতে পারি অবস্থিত বুঝি। সে লিখছে যে এই আমি আমাদের দেশের প্রতিনিধি হয়ে ওইখানে এসে একটা স্টল দিচ্ছে, ইন্টারন্যাশনাল কম্পিটিশন করে। সেইটা আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের এই যে উদ্যোক্তাদেরকে সেইভাবে যদি আমরা সুযোগ করে দিতে পারি, এবং আমাদের শিল্পকে সেই জন্য সরকারি পর্যায়ে এবং ব্যক্তি পর্যায়ে, এবং আমাদের একটু আগে আমাদের প্রথম বক্তব্য বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতেও কিন্তু আমাদের কোনো একটা ডিপার্টমেন্ট নাই, বিষয় নাই। আমাদের দেশে 100 অধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে আমিও একজন আছি। তারপরে রয়েছে 54টার মতো পাবলিক বিশ্ববিদ্যালয়। কোনো বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম সাবজেক্ট সেভাবে প্রকাশ করা হয় না। তাহলে আমাদের যে প্রজন্ম যারা শিক্ষার্থীতে বড় হবে বা এই বিষয়ে যারা আসবে বা কাজ করবে, সেই তারা কিভাবে তারা শিখবে, সেই জন্য সবকিছুর দিকে চিন্তা করি কিন্তু আমাদেরকে এই কথাগুলো আগে দিতে হবে। এটি হচ্ছে আমার এই আজকের এই দিবসের মূল প্রতিবাদী দিবসের মূল বক্তৃতা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি এই আজকের এই অনুষ্ঠানে আসার একটা, সেটা সব আমি বিশেষ করতেছি বলতে চাচ্ছি যে উদ্যোক্তা যারা আছেন সেই বিষয়টা অনেকে এড়াই যাচ্ছে। আজকে আমরা যারা সম্বর্ধনা পেতে যাচ্ছি, আমার সাথে আমি আমারটাই বলি, কথাগুলি না বলি, আমার সাথে এই ভারত বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের পরিচয় হচ্ছে মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ডের সূত্রধরে। তো সেই সূত্র ধরে কিন্তু আমরা ভারত বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন থেকে আমার পরিচিত। তো সেই বিষয়টা যেহেতু এখানে আলোচিত হচ্ছে না বা এটা আমাদের সুবিধা নাই, আপনার ব্যানারে যে দেখতে পাচ্ছেন, সেই জন্য বিষয়ে আমি কোনো কথা বলবো না। তো আমি জানাতে চাচ্ছি যে আমার এই সোসাইটির সাথে সম্পৃক্ততা হচ্ছে ভারত বাংলাদেশ কালচারাল, এবং সেখানে তারা যে প্রথম থেকে যে আমার সাথে যে করসপন্ডেন্ট বা হয়েছে যে এখন, তো সেটা হচ্ছে যে বা আজকের এখানে সম্পাদকও আছেন যে মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ডের বিষয়ে তারা একটা উদ্যোগ নিয়েছিলেন, এবং এটাও হওয়ার কথা ছিল ভারতে, কলকাতাতে। সেখানে এই চিঠিগুলি লেখা ছিল উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার রবীন্দ্রের হওয়ার কথা ছিল। কিন্তু এখন আমরা জানি যে ওই দেশের পরিস্থিতি এবং আমাদের পরিস্থিতি, আমাদের দেশের পরিস্থিতি সব মিলিয়ে ফেভারেবল না, যার জন্য হয়তো এই বিষয়টা আজকে এইভাবে নিয়ে আসবে। তো আমি আর কিছু বক্তব্য রাখবো না। আর আমি সর্বশেষ বলতে চাচ্ছি যে আজকে যারা আয়োজক তারা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, এবং আজকে যারা অনুষ্ঠানের অংশগ্রহণ আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে এবং আমার সামান্য কথা